নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। জেলা এবং রাজ্য স্তরের হাসপাতালগুলির জন্য বিশেষ অ্যাকশন প্ল্যান তৈরি করেছে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তরের যৌথ সমন্বয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ অ্যাকশন প্ল্যান, যেখানে হাসপাতালগুলোতে নিযুক্ত করা হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একজন নোডাল অফিসার। রাজ্যের হাসপাতালগুলি পরিচালনা ব্যবস্থা ঢেলে সাজাতে গুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। মূলত হাসপাতালে চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং রোগীদের সুরক্ষার প্রশ্নে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলে স্বরাষ্ট্র দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ সমন্বয়ে রাজ্যস্তরীয় হাসপাতাল, মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলির জন্য প্রস্তুত করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ রূপরেখা। রাজ্যে বিভিন্ন সময়ে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের উপর হামলা, হাসপাতালগুলিতে রোগীর আত্মীয় পরিজনদের উপর হয়রানির হুজ্জতির প্রেক্ষিতে হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যস্তরীয় হাসপাতাল, মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য জয়েন্ট সিকিউরিটি রিভিউর সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র উভয় দপ্তরের সমন্বয়ে বিষয়টিকে পরীক্ষা নিরীক্ষা করে এর সফল বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হলে উপকৃত হবেন চিকিৎসক, চিকিৎসাকর্মী সহ হাসপাতালে আগত রোগীর আত্মীয় পরিজন সহ সকলেই। এর ফলে হাসপাতালগুলিতে অনেকটাই হ্রাস পাবে অবাঞ্ছিত ঘটনা। পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তাজনিত হয়রানির শিকার হতে হবে না সাধারণ রোগীদের। প্রত্যেক জেলায় পুলিশ সুপারদের কাছ থেকে জয়েন্ট সিকিউরিটি রিভিউ রিপোর্ট পাওয়ার পর এর ভিত্তিতে একটি সাধারণ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে। মুখ্যত 7টি গুরুত্বপূর্ণ অ্যাকশন প্ল্যানের কথা উল্লেখ করা হয়েছে এই পরিকল্পনায়। শুধু নিরাপত্তামূলক ব্যবস্থা নয়, হাসপাতালগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করার সুপারিশও করা হয়েছে এই অ্যাকশন প্ল্যানে। বিভিন্ন সময় আরক্ষা প্রশাসনের পর্যালোচনা বৈঠকে হাসপাতালগুলির নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থার বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাসপাতালগুলোর চারদিকে দেওয়াল নির্মাণ, ফেন্সিং ও গেট নির্মাণ, এছাড়া সিসিটিভি সিস্টেম চালু ও বাড়ানো, প্রয়োজনীয় নিরাপত্তামূলক লাইটিং ব্যবস্থা চালু করা, কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের জন্য উচ্চ গ্রেড সিকিউরিটি সম্পূর্ণ ফটো আই কার্ড প্রদান, যানবাহনের স্টিকার ব্যবহার চালু করা, সিকিউরিটি কন্ট্রোল রুম চালু করা, প্রয়োজন অনুসারে দরজায় তালা চাবি ব্যবস্থা করা, অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা চালু করা সহ বিভিন্ন মুখ্য বিষয় রয়েছে এই অ্যাকশন প্ল্যানে। ওপিডি ও ইন্দোরে ভিজিটর ম্যানেজমেন্ট, হাসপাতাল চত্বরে হকার ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, কুইক রেসপন্স টিম গঠন করা, সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম চালু করা ইত্যাদি বিষয়সমূহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে অ্যাকশন প্ল্যানে। প্রত্যেক জেলা ও রাজ্য স্তরে হাসপাতালগুলিতে একজন করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিকিউরিটি নোডাল অফিসার নিযুক্ত করার বিষয়টিও উল্লেখ করেছে এই সুপারিশে। নিরাপত্তার পাশাপাশি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রেও দায়িত্ব পালন করবেন এই নোডাল অফিসার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 27 বছরের খরা কাটিয়ে দিল্লির ক্ষমতা দখল করবে বিজেপি, নাকি তৃতীয়বারের মতো ফিরবে আম আদমি পার্টি? প্রশ্নের উত্তর মিলবে শনিবারই। এদিকে নিষ্ক্রমণ সমীক্ষার ফলাফল কিন্তু যথেষ্ট চাপে রেখেছে আম আদমি পার্টিকে। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে শনিবার। স্বাভাবিকভাবেই রাজনীতির পারদ তুঙ্গে রাজধানী দিল্লিতে। 27 বছরের খরা কাটিয়ে দিল্লির ক্ষমতা দখল করবে বিজেপি, নাকি তৃতীয়বারের মতো ফিরবে আম আদমি পার্টি? প্রশ্নের উত্তর মিলবে শনিবারই। এবারে নির্বাচনী ভোট প্রদানের প্রবণতা হ্রাস পেয়েছে দিল্লিতে। গত নির্বাচন থেকে প্রায় 3% ভোট হ্রাস পেয়েছে এবারের ভোটে। কম ভোট প্রদত্ত হলে সাধারণত দেখা যায় সেটা শাসক দলেরই পক্ষে যায়, অর্থাৎ পরিবর্তনের ভোট হয় না। কিন্তু ভারতের নির্বাচনী যুদ্ধে কোনো নির্দিষ্ট ফর্মুলা থাকে না, সুতরাং এই একটি প্রবণতাকে নিশ্চিত ইঙ্গিতবাহী বলা যায় না। বুধবার ভোটের পর নিষ্ক্রমণ সমীক্ষার কিয়দংশ দাবি করেছে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে দিল্লির মসনদে, যা বিজেপি তো বটেই, এককভাবে নরেন্দ্র মোদীর কাছেও প্রবল এক স্বস্তি ও সাফল্যবাহী বার্তা। কারণ 27 বছর ধরে দিল্লিতে ক্ষমতার স্বাদ পাচ্ছে না বিজেপি। দিল্লিবাসীর এক আশ্চর্য প্রবণতা, লোকসভায় বিজেপিকে 7টি লোকসভা আসনে বিপুলভাবে জিতিয়ে দেয়, আর প্রতিটি লোকসভা ভোটের 8 মাস পর বিধানসভা ভোটে লক্ষ্য করা যায় যে বিজেপিকে ভোট দেয়নি দিল্লি। এভাবে বিগত 3টি ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। এমতাবস্থায় এক্সিট পোলের এই অংশের পূর্বাভাস সত্যি হলে বিজেপি ও মোদীর কাছে সেটি হলো খরা কাটিয়ে এক নতুন অধ্যায় রচনার আত্মবিশ্বাস প্রাপ্তি। আবার বিজেপির কাছে সংখ্যাজনক হলো আম আদমি পার্টি ক্ষমতাসীন হবে বলে দাবি করেছে বেশ কিছু সমীক্ষক সংস্থা। কিছু কিছু ক্ষেত্রে ফলাফল হতে পারে হাড্ডাহাড্ডি, অর্থাৎ গরিষ্ঠতার সংখ্যা যে কেউ পেতে পারে বলে মনে করা হচ্ছে। ভোট 70 আসনে বিধানসভায় এককভাবে গরিষ্ঠতার ম্যাজিক সংখ্যা 36। 2014 সালে 70 আসনের মধ্যে মিরাকেল ঘটিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল পেয়েছিল 66টি
আসন। বিজেপি পেয়েছিল মাত্র 3টি আসন। 2019 সালের বিজেপি কিছুটা আসন বাড়াতে সক্ষম হলেও বিশেষ হেরফের হয়নি ফলাফলের, কারণ আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছিল 62টি আসন। সব থেকে বড় ধাক্কা খেয়ে চলেছে কংগ্রেস। যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী 15 বছর একটানা সাফল্যের সঙ্গে শাসন করে দিল্লির আজকের আধুনিকতম রূপ প্রদান করেছিলেন, সেই কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লিতে। এমনকি নিষ্ক্রমণ সমীক্ষাতেও কংগ্রেসের জন্য নেই আশাব্যঞ্জক কোনো বার্তা। এক্ষেত্রে কংগ্রেস খুব বেশি হলে 1টি বা 2টি আসন পেতে পারে বলে দাবি করেছে কয়েকটি সমীক্ষক সংস্থা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিষ্ক্রমণ সমীক্ষার ফলাফলের 360 ডিগ্রি উল্টো ফলাফলে লক্ষ্য করা গিয়েছে গত 2-3টি রাজ্যের বিধানসভা নির্বাচনী ফলাফলে। সার্বিক পরিস্থিতিতে দিল্লির মসনদে কারা বসবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘন্টা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশনের দাবি সহ মোট 23 দফা দাবির ভিত্তিতে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় গণ অবস্থানের আয়োজন করা হয়। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের মুখ্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অষ্টম বেতন কমিশনের সুবিধা সহ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 2016 সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি প্রদান করতে হবে। নতুন কন্ট্রিবিউটর পেনশন আইন বাতিল করে ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল পুনরায় চালু করতে হবে। 2006 সাল থেকে 2008 সালের মধ্যে 25 বছর চাকরি করার পর অবসর গ্রহণকারীদের হাইকোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ পেনশন দিতে হবে। এছাড়া বিভিন্ন দাবি সহ মোট 23 দফা দাবির ভিত্তিতে এই গণ অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। সদ্য ঘোষিত কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন গঠনের পাশাপাশি রাজ্য এই বেতন কমিশনের গঠনের মাধ্যমে জাতীয় বেতন ক্রম চালু করার জন্য রাজ্য সরকারের নিকট দাবি জানানো হয়েছে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। অষ্টম বেতন কমিশন গঠন করার কথা বলেছে। আমরা শুনেছেন, আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন সেখানে করার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকার এই অষ্টম বেতন কমিশন করার সাথে সাথে আমাদের রাজ্যেও অষ্টম বেতন কমিশন হোক এবং জাতীয় বেতন ক্রমের মধ্যে দিয়েই আমাদের রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনার ও পারিবারিক পেনশনেরা সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য আমাদের দাবি সেখানে রয়েছে। আমাদের অষ্টম কমিশনের যারা হবে তাদের কাছে আমাদের এই দাবি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।